ডাইনি জাদুমন্ত্র পড়তেই গর্ভবতী মণিমালা দুটি সন্তানের জন্ম দেয়। কিন্তু ডাইনি শ্মশানের একটি গর্তে মৃত জলপরী সন্তানকে সমাধি দিয়ে দেয়। হীরক কুমার, আর কিছুদিনের মধ্যেই আমাদের সন্তান জন্ম নেবে, আমি খুব খুশি। জলপরী মণিমালা, এখন তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। তুমি গর্ভবতী, তোমাকে ভালো খাবার খেতে হবে, তাহলে আমাদের সন্তান সুস্থ সবল থাকবে। হীরক কুমার, শুনেছি স্থলভাগের এক জঙ্গলে আশ্চর্য এক আম গাছ আছে। গর্ভবতী মায়েদের জন্য নাকি সেই আম খুবই উপকারী। চলো না আমরা সেখানে যাই। ঠিক আছে, চলো তবে। এরপর হীরক কুমার ও মণিমালা জলপরী নদীর উপরে মাথা তোলে। তারপর জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে হরিপুরের জঙ্গলে ওঠে। এরপর তারা সেই আশ্চর্য আম গাছের খোঁজ করতে থাকে এবং তারা কিছু দূর এগোতেই পৌঁছায় এক শ্মশানে। কি ভয়ঙ্কর গা ছমছমে জায়গা! মণিমালা, সেই আশ্চর্য আম গাছ তো চোখেই পড়ছে না। ওই দেখো হীরক কুমার, এক সাধু বাবা গাছতলায় বসে তপস্যা করছেন। চলো না আমরা সাধু বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি। এরপর মণিমালা ও হীরক কুমার সাধু বাবার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, প্রণাম সাধু বাবা, শুনেছি এই জঙ্গলে এক আশ্চর্য আম গাছ আছে। কোথায় সেই আম গাছ আমাদের বলতে পারবেন? এই গভীর অরণ্যে তোমরা সেই আম গাছের খোঁজে এসেছো? তোমরা জানো না এই জঙ্গলে পদে পদে বিপদ লুকিয়ে আছে। কত সাপ, বিছে, জন্তু, জানোয়ার, ভূত, প্রেত এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমরা শুধু একটা আম কুড়িয়ে নিয়ে আবার ফিরে যাব, আমাদের পথ বলে দিন না বাবা। এরপর সাধু বাবার নির্দেশ মতো তারা সেই আম গাছের দিকে এগিয়ে যায়। ওই দেখো মণিমালা, গাছের নিচে কত আম পড়ে আছে। তাড়াতাড়ি চলো হীরক কুমার, আমরা একটা আম কুড়িয়ে জলরাজ্যে ফিরে যাই। তারা আম গাছের নিচে যেতেই দেখে একটি বিষধর সাপ। সাবধান মণিমালা, ওখানে বিষধর সাপ আছে। দাঁড়াও, আমি ওকে তাড়িয়ে দিই, তারপর আম কুড়াবে। হেই, হুস হুস, যা যা। সাপটা আম গাছের নিচ থেকে চলে যেতেই মণিমালা ওখান থেকে একটা আম কুড়িয়ে খেতে শুরু করে। আহা, কি সুস্বাদু আম, কি মিষ্টি! এই কথা বলে আরও কিছুটা আম খেতেই হঠাৎ তার প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়। মণিমালা অজান্তেই সাপে খাওয়া বিষাক্ত আম খেয়ে ফেলেছে। আমি আর পারছি না হীরক কুমার, আমার পেটে খুব যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে আমার। তুমি যে ভুল করে সাপে খাওয়া আম খেয়ে ফেলেছো, তারই বিষের কারণে হয়তো তোমার কষ্ট হচ্ছে। মণিমালা, তাড়াতাড়ি ওই সাধু বাবার কাছে চলো, একমাত্র উনিই কোনো উপায় বলে দিতে পারবেন। মণিমালা ও হীরক কুমার তাড়াতাড়ি সেই শ্মশানের দিকে যায় আর সেই গাছতলায় দেখে সেখানে কোনো সাধু বাবা নেই, আছে এক ভয়ঙ্কর ডাইনি। ভয় পাস না, ভয় পাস না, আমি তোদের কিচ্ছু করব না। তোরা আসলে কারা আমি সব জানি। এবার বল, তোর বউয়ের এইরকম অবস্থা কি করে হলো? আমার স্ত্রী গাছতলা থেকে সাপে খাওয়া আম ভুল করে খেয়ে ফেলেছে, আর প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না, আমার খুব পেটে লাগছে। তোর বউ গর্ভবতী, সাপের বিষের কারণে এই যন্ত্রণা হচ্ছে। আর এখনই তোর বাচ্চারা জন্ম না নিলে তোর বউয়ের সাথে তারাও যে মারা যাবে। কিছু একটা করো, না হলে যে আমার মণিমালা। ঠিক আছে, তোর বউকে ওই পাথরে পিঠ ঠেকিয়ে বসে তার আসল রূপে আসতে বল, তবেই আমার জাদু শক্তি কাজ করবে। ডাইনির কথা মতো পাথরে পিঠ ঠেকিয়ে বসে মণিমালা। তারপর সে তার আসল রূপে ফিরে আসে। ডাইনিও তার মন্ত্র পড়তে শুরু করে। রিং রিং ক্রিং রিং রিং ক্রিং। ডাইনি জাদু মন্ত্র পড়তেই গর্ভবতী মণিমালা দুটি সন্তানের জন্ম দেয়। কিন্তু কি আমার সন্তান, আমার একটি সন্তান নড়ছে না কেন?
ওই সাপে খাওয়া বিষাক্ত আমের কারণে তোর একটি সন্তান প্রাণ হারিয়েছে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। ডাইনি, আমার সন্তানকে কি জীবিত করার কোনো উপায় নেই? তোরা জীবিত সন্তানকে নিয়ে জলরাজ্যে ফিরে যা। আমি এই মৃত সন্তানকে এই শ্মশানে সমাধি দিচ্ছি। তোরা 1 বছর 7 মাস পর আমার কাছে ফিরে আসিস। এই কথা বলে ডাইনি শ্মশানের একটি গর্তে মৃত জলপরী সন্তানকে সমাধি দিয়ে দেয়। তারপর মণিমালা জলপরী ও হীরক কুমার তাদের জীবিত সন্তানকে নিয়ে জলরাজ্যে ফিরে যায়। স্বর্ণ জলপরীর একটি আঁচ তুলে নেয়। ব্যথায় যন্ত্রণায় জলপরী আর্তনাদ করে ওঠে। তার চোখ দিয়ে অশ্রুবিন্দু ঝরে মাটিতে পড়তেই তা মহামূল্যবান রত্নে পরিণত হয়। সেনাপতি, নদীর ঘাটে নৌকার ব্যবস্থা করো। আজ মধ্যরাতেই আমি রওনা দেব। যথাজ্ঞা মহারাজ। জানি না আপনি কোন উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। আপনাকে এত অনুরোধ করলাম, সঙ্গে আপনার কোনো প্রাণরক্ষীও নিলেন না। আপনি নিজের খেয়াল রাখবেন মহারাজ। আমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমার যাত্রার যথাযথ ব্যবস্থা করো। আমি যার ধৈর্য ধরতে পারছি না। রাজা বিষ্ণু সেনের আদেশপত সেই দিনেই রাতে নদীর ঘাটে নৌকার ব্যবস্থা করা হলো। তখন মধ্য গগনে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। মাঝি নৌকার পাল শক্ত করে পাততেই নৌকা চলতে শুরু করে। এই যাত্রায় শুধু তুমি হলে আমার সঙ্গী, বুঝলে মাঝি? আমি চাই না আমি ছাড়া আর কেউ সেটার সন্ধান পাক। কিন্তু হুজুর। কোনো কিন্তু নয় মাঝি। আমি তোমাকে যেমন পথের নির্দেশ দেব, তুমি শুধু সেই পথ অনুসরণ করেই নৌকো নিয়ে এগোবে, বুঝলে? শান্ত শীতল নদী দিয়ে নৌকা বেশ জোরেই বয়ে চলেছে। নৌকা এখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে, আর রাজা বিষ্ণু সেন হেলান দিয়ে বসে আছেন। হুজুর, আমরা কোথায় যাচ্ছি? অত কথা কিসের? তুমি শুধু আমার নির্দেশ মতো নৌকার দিক বদলাও। রাজার আদেশ অনুযায়ী নৌকা এক নদী ছাড়িয়ে আর এক নদী, তারপর আর এক নদী, এইভাবে বিভিন্ন জলপথ অতিক্রম করে নৌকা বয়েই চলে। নৌকা চলতে চলতে হঠাৎ এক সময় নৌকাটা খুব জোরে কেঁপে ওঠে। কি হলো? কি হলো? নৌকাটা কোনো পাথরে ধাক্কা মারলো নাকি? আশেপাশে তো কোনো উঁচু পাথরও দেখছি না, আর জলও পুরো শান্ত। মাঝি, ভয় পেলে নাকি? ও কিছু না, তুমি শুধু আমার কথা মতো নৌকা চালিয়ে যাও। তারপর বেশ কিছুটা নৌকো এগোতেই বিষ্ণু সেন মাঝিকে বলে, মাঝি, তুমি ওই গুহাটা দেখতে পাচ্ছ? কে হুজুর? তুমি নৌকাটা ওই গুহার মধ্যে প্রবেশ করাও। রাজার কথা মতো মাঝি নৌকা গুহার দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর গুহার মধ্যে প্রবেশ করতেই মাঝি লক্ষ্য করে যে নদীর জলে যেন ভয়ানক কিছু আছে। তারপরেই নৌকাটা আবারও হঠাৎ কেঁপে ওঠে। হুজুর, আমার খুব ভয় করছে। আমরা বেঁচে ফিরতে পারবো তো? তুমি মুখ বন্ধ রাখো আর নৌকা চালানোর দিকে মন দাও। নৌকা ধীরে ধীরে গুহার অপর প্রান্ত দিয়ে বেরিয়ে এসে পৌঁছায় এক নতুন রাজ্যে। হুজুর, এ কি? আমরা কোথায় এসে পড়লাম? কিছুক্ষণ আগে পর্যন্ত গভীর রাত ছিল, এখানে তো দিনের আলোয় আকাশ পুরো ঝলমল করছে, আর চারিদিকটা কি সুন্দর মনোরম পরিবেশ। কিন্তু বিষ্ণু সেন মাঝির কোনো কথার উত্তর না দিয়ে মনে মনে বলে, তার কথা মতো আমরা একদম সঠিক জায়গায় এসে পৌঁছেছি। আমার লক্ষ্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। তারপরেই আমি হব এই সমগ্র সংসারের একমাত্র সবথেকে ধনবান রাজা। মাঝি, মাঝি, জাল প্রস্তুত করো। জাল প্রস্তুত করে এক্ষুনি এই নদীতে জাল ফেলো। রাজার আদেশ মতো মাঝি নদীতে জাল ফেলে। তারপর ধীরে ধীরে জাল নৌকায় তুলতেই জালের সাথে উঠে আসে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ অলংকার ও এক নাম না জানা মহামূল্যবান রক্তবর্ণের মণি। সে একদম ঠিক কথাই বলেছিল। এই মায়াবী নগরীর নদীর জলে রয়েছে মহামূল্যবান সব ধন সম্পদের ভান্ডার। এক একটি রত্ন দিয়ে মানব দুনিয়ার গোটা
গোটা দেশ কিনে নেওয়া সম্ভব। নাও নাও, তুমি আর দেরি করো না, আবার জালটা ফেলো। রাজার কথা মতো মাঝি আবার নদীতে জাল ফেলে। জালে করে স্বর্ণ ধনসম্পদ নৌকায় তুলতে থাকে, কিন্তু এবারের জালে আর কোনো মণি ওঠে না। কি হলো? হ্যাঁ, এবার কোনো রত্ন উঠলো না কেন? মাঝি, মাঝি, তুমি আবার জালটা ফেলো। এইভাবে জাল ফেলতে ফেলতে নৌকায় স্বর্ণমুদ্রা ও অলংকারের স্তূপ আরও উঁচু হতে থাকে। এদিকে রাজা বিষ্ণু সেনের আদেশে মাঝি বারংবার জাল ফেলে স্বর্ণমুদ্রা তুলতেই থাকে। ঠিক তখনই হঠাৎ নৌকাটি আবার কেঁপে ওঠে। হুজুর, নৌকা আবার কাঁপছে, আমার খুব ভয় করছে। চুপ, ভয় পেয়ে লাভ নেই, তাড়াতাড়ি জালটা তোলো। মাঝি জাল টানতেই নৌকা আবারও প্রচণ্ড জোরে কেঁপে ওঠে। আর তখনই বিষ্ণু সেন নদীর জলে পড়ে যায়। তারপর জলের নিচে দেখতে পান সোনার আলোর মতো ঝলমল করা একটি জলপরী তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি কার অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করেছো? কার অনুমতিতে তুমি আমার সম্পদ চুরি করছো? ঠিক তখনই বিষ্ণু সেন আতঙ্কে উপরের দিকে ভেসে ওঠার চেষ্টা করেন, কিন্তু তার পা চেপে ধরে আর এক জলপরী। রাজা বিষ্ণু সেন তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে কোনোভাবে নৌকায় উঠতেই মাঝি, মাঝি, তাড়াতাড়ি জালটা ওই দিকে ফেলো। মাঝি ভয় ভয়ে জাল ফেলে। তারপর জাল টেনে তুলতেই মাঝি দেখতে পায় জালের মধ্যে ধরা পড়েছে এক স্বর্ণ জলপরী। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রাজা স্বর্ণ জলপরীকে বন্দি করে রাজ্যে ফিরে আসেন। তারপর তাকে একটি গুপ্ত ঘরে আটকে রাখে। তখন মাঝি, এবার তবে আমি আসি হুজুর। আসি মানে? ভুলে গেলে নাকি আমার রহস্যময় সন্ধানের কথা? তুমিও যে জেনে গেছো মাঝি। এই, কে আছিস? মাঝিকে কারাগারে বন্দি করে রাখ। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন রাজা বিষ্ণু সেন, জলপরি, আমি আবারও গুহাপথে তোমার রাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই পথ বন্ধ কেন হয়ে গেছে? বলো আমায়। লোভী রাজা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমায় কিছুই বলবো না। বেশ, তুমি যদি না বলো সেটা জানার ভিন্ন উপায় আমার কাছে আছে। এই কথা বলে রাজা বিষ্ণু সেন সেখান থেকে চলে যায়। আর সেই রাতেই রাজা যজ্ঞে বসেন। আর যজ্ঞে আহুতি দিতেই প্রকট হয় এক ভয়ানক ডাইনি। তুই আবার কি চাস? কেন ডাকলি আমায়? আমি ওই মায়াবী রাজ্যে গিয়েছিলাম, সেখান থেকে এক স্বর্ণ জলপরীকে বন্দি করে নিয়ে এসেছি, কিন্তু ওই রাজ্যে পৌঁছানোর গুহার দ্বার বন্ধ হয়ে গেছে। আমি আরো আরো মহামূল্যবান মণি চাই, এর উপায় বলে দাও। কি বললি? তুই ওখান থেকে এক জলপরীকে বন্দি করে নিয়ে এসেছিস? তাহলে তাকে আমার হাতে তুলে দে। তা কি করে সম্ভব? না না, আমি তোমাকে এটা দিতে পারবো না। পারবি না? জলপরীকে আমার হাতে তুলে দিতে পারবি না? তুই মরবি, তুই মরবি। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রাজা বিষ্ণু সেন আবারও জলপরীর কাছে যায়। তোমার রাজ্যে পৌঁছানোর পথ আমাকে বলবে, হ্যাঁ কি না বলো, না হলে। কখনোই না, আমি তোমাকে কিছুতেই বলবো না, ছেড়ে দাও আমাকে। বলবি না? কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমার জানা আছে। এই কথা বলেই রাজা বিষ্ণু সেন স্বর্ণ জলপরীর একটি আঁশ তুলে নেয়। ব্যথায় যন্ত্রণায় জলপরী আর্তনাদ করে ওঠে। তার চোখ দিয়ে অশ্রুবিন্দু ঝরে মাটিতে পড়তেই তা মহামূল্যবান রত্নে পরিণত হয়। আমার তো আর তোর রাজ্যে যাওয়ার দরকার নেই রে। হ্যাঁ, তোর কান্নাই আমাকে এই দুনিয়ার সব থেকে ধনবান রাজা করে তুলবে। রাজা বিষ্ণু সেন এইভাবে স্বর্ণ জলপরীকে দিনের পর দিন কষ্ট দিতে থাকে।
স্বর্ণ জলপরীর চোখের জলে তৈরি রত্ন দিয়ে রাজা বিষ্ণুসেন একের পর এক রাজ্য কিনতে থাকে। এই গোটা দুনিয়ায় আমার থেকে ধনবান ও সমৃদ্ধশালী রাজা আর কেউ নেই। ওই স্বর্ণ জলপরী হলো এই রাজ্যের আশীর্বাদ। কিন্তু রাজা যেটাকে আশীর্বাদ বলে মনে করেছিলেন, একসময় সেই আশীর্বাদ রাজা ও রাজ্যবাসীর কাছে অভিশাপ হয়ে ওঠে। জলপরীর চোখের জল রাজভূমিতে পড়তে পড়তে গোটা রাজ্য বিষাক্ত হয়ে যায়। রাজ্যে শুরু হয় মহামারী, বহু প্রজা প্রাণ হারায়। প্রাণ বাঁচানোর জন্য রাজ্য ত্যাগ করে বহু প্রজা। এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল? আমার রাজ্যের এমন অবস্থা কিভাবে হলো? জলপরী, সত্যি কথা বল, এটা তোরই কাজ, তাই না? এমনটাই তো হবার কথা ছিল অহংকারী লোভী রাজা। তোর রাজ্য শ্মশানে পরিণত হয়েছে, এবার তোকেও মৃত্যু গ্রাস করবে। না 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 না, এ কখনোই হতে পারে না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে মুক্ত করে দেব। আমার রাজ্যকে আবার আগের মতো করে দাও, আগের মতো করে দাও। রাজা বিষ্ণুসেন ভয় পেয়ে অবশেষে জলপরীকে নদীর জলে ছেড়ে দেয় এবং স্বর্ণ জলপরী তার জলরাজ্যে ফিরে গিয়ে আবার শান্তিতে থাকতে শুরু করে। আর এদিকে রাজা বিষ্ণুসেনও কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। প্রাকৃতিক সম্পদের প্রতি লোভ মানুষের ধ্বংস ডেকে আনে। রাজা বিষ্ণুসেন এই সত্যটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হল বর্ষা, লামিয়া, তঞ্জিনা, রিদিয়া, কোয়েল, সোনিয়া, পূজা, রাইসা, রেহানা, মাসুদ, জয়ন্ত, মারিয়া, রকিব, রিহা, সোহানা। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরী কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।